নমস্কার। ইউজিসি নেট জিওগ্রাফি কোচিং ক্লাসে আজকে ২য় ক্লাস। এখানে কালচারাল জিওগ্রাফি ১ম যে পোরশনটুকু নেয়া হয়েছিল, তারপর থেকে আজকে আরো কিছু টপিক সিলেবাস অনুযায়ী আলোচনা করা হবে। ১মেই বলতে হয় কালচারাল হেরিটেজ অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য। কালচারাল হেরিটেজ বলতে এখানে বোঝায় সে সমস্ত বস্তুগত এবং অবস্তুগত বিষয়সমূহকে যা প্রাচীনকালে বিভিন্ন সংস্কৃতি বা সমাজ ব্যবস্থায় ব্যবহার করা হয়ে আসছে। যেমন বিভিন্ন কলাকুশলী, তাদের জ্ঞান, বিভিন্ন সংস্কৃতির যে নিয়ম নীতি, তাদের মূল্য, এই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু কালচারাল হেরিটেজ বা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবেই পরিগণিত করা হয়। এখানে যেমন বলা আছে, কালচারাল হেরিটেজ রেফার্স টু দ্য লিগ্যাসি অফ ফিজিক্যাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল আর্টিফ্যাক্টস, নলেজ, কাস্টমস অ্যান্ড ভ্যালুস passed down from previous generation, shaping the identity and cultural narrative of a community or nation. তো সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে পূর্ববর্তী প্রজন্ম থেকে পরস্পর বংশ পরম্পরায় যে সমস্ত সংস্কৃতি কোনো পরিবর্তন ছাড়াই চলে আসে, সেটাই কিন্তু কালচারাল হেরিটেজ বা সাংস্কৃতিক ঐতিহ্য। এই সাংস্কৃতিক ঐতিহ্য দুটো ধরনের হয়, একটা ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ বা বস্তুগত, যেমন বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ, বিভিন্ন চিহ্ন, অর্থাৎ বিভিন্ন অট্টালিকা, রাজপ্রাসাদ, মন্দির, দুর্গ, এই সমস্তগুলো কিন্তু একটি বস্তুগত কালচারাল হেরিটেজ, যেখান থেকে আমরা সেই সময়কার মানুষের সৌন্দর্যতা, সংস্কৃতি, ভাষা, চিত্রপট প্রভৃতি সম্পর্কে জানতে পারি। আর্টিফ্যাক্টস এর মধ্যে আছে বিভিন্ন ধরনের চিত্রকলা, তাদের ব্যবহৃত দ্রব্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ, এই সমস্ত বিষয়গুলো কালচারাল ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ। এছাড়াও বিভিন্ন নদী, তার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠা গ্রাম, বনভূমি, এই সমস্তগুলোও কিন্তু ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের মধ্যে পড়ে। ইনট্যাঞ্জিবল বা অবস্তুগত কালচারাল হেরিটেজের মধ্যে আছে ট্র্যাডিশন অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ প্রাচীনকাল থেকে যে সমস্ত যুদ্ধ রীতি বা বিভিন্ন আচার অনুষ্ঠান, সেই সমস্ত বিষয়গুলোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে। এছাড়াও জ্ঞান, বিভিন্ন পদ্ধতি, ভাষা, তাদের নির্দিষ্ট ডায়ালেক্ট, এই সমস্তগুলো কিন্তু কালচারাল হেরিটেজের মধ্যেই আলোচনা করা হয়। তো এই কালচারাল হেরিটেজ আলোচনার প্রধান উদ্দেশ্য হলো যে প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতি তাদের যে পরিচয় বহন করে আনে, সেটাকে বজায় রাখা, পাশাপাশি বিভিন্ন প্রাচীন প্রযুক্তি ও তাদের কলাকুশলীগুলোকে যাতে বর্তমানে ব্যবহার করা যায়, সেগুলোকেও কিন্তু এখানে ধরে রাখা হয়। এছাড়াও আহ, বিভিন্ন সংস্কৃতির যে বৈচিত্র্য, তাদের যে পৃথক ধর্মীয়তা, সেই সমস্ত বিষয়গুলোকেও এখানে বজায় রাখার জন্য কালচারাল হেরিটেজকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে 5টা পয়েন্ট করা আছে: প্রোভাইড সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং, প্রিজার্ভ কালেকটিভ মেমোরি অ্যান্ড হিস্ট্রি, inspire creativity and innovation, support cultural diversity and inclusivity, requires conservation and protection effort. এই হলো কালচারাল হেরিটেজ। এরপরে আসছে কালচারাল এক্সচেঞ্জ। কালচারাল এক্সচেঞ্জটা অনেকটা কালচারাল ডিফিউশনের সাথেই সম্পর্ক আহ, সম্পর্কযুক্ত। কালচারাল এক্সচেঞ্জ অর্থাৎ সংস্কৃতির যে বিনিময়, সেটা কিন্তু নির্ভর করে বিভিন্ন সমাজ ব্যবস্থা বা বিভিন্ন সম্প্রদায়ের যে সাংস্কৃতিক ধারণা, তাদের রীতিনীতি, এই সমস্ত বিষয়গুলোর বিনিময়ের মাধ্যমে। একটা সমাজ ব্যবস্থার সাথে যখন আর একটা সমাজ ব্যবস্থা পরস্পর মিলিত হয়, তখন তাদের মধ্যে যে আন্তঃসংযোগ গড়ে ওঠে, তার ফলে কিন্তু অনেক সময় আহ, সংস্কৃতির বিনিময় ঘটে। যেমন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সংস্কৃতির বিনিময় ঘটে, কোনো পর্যটন স্থানে ভ্রমণের ফলে সংস্কৃতির বিনিময় ঘটে, পরিব্রাজনের ফলে সংস্কৃতির বিনিময় ঘটে, শিক্ষা বা কলাকুশলী প্রভৃতি কার্যকলাপের ফলেও কিন্তু এক সমাজ ব্যবস্থা থেকে অন্য সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের সংস্কৃতির পরিবর্তন ঘটে।
এই সংস্কৃতির পরিবর্তনের কিছু গুরুত্ব আছে। একটা হচ্ছে প্রমোটস ডাইভার্সিটি, অর্থাৎ যে বৈচিত্র্যতা, নতুন ধরনের বৈচিত্র্যতা সৃষ্টি করে, অর্থাৎ দুটো ভিন্ন সংস্কৃতির মিলনের ফলে একটা নতুন সংস্কৃতি গড়ে উঠতে পারে। তার ফলে কিন্তু নতুন কালচারাল ডাইভার্সিটি তৈরি হয়। এছাড়াও দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ পুরনো কোনো সংস্কৃতির সাথে নতুন কোনো সংস্কৃতি মিশ্রণের ফলে অনেক সময় আরেকটি রক্ষণশীল সংস্কৃতি বা রক্ষণশীল প্রযুক্তি বা রক্ষণশীল বুদ্ধি অনেক সময় গড়ে ওঠে। সেটাকেই বলা হয় দক্ষতার আহ, যে উৎকর্ষতা, সেটাও কিন্তু কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে বৃদ্ধি পায়। এছাড়াও বিশ্বব্যাপী এই সংস্কৃতির আহ, বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশগুলো উন্নতি লাভ করে, বিভিন্ন দেশের মধ্যে শান্তি রক্ষা হয়, পাশাপাশি বিভিন্ন দেশের আর্থিক সমৃদ্ধি ঘটে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু কালচারাল এক্সচেঞ্জের সাথেই জড়িত। এই কালচারাল এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন পার্সোনাল এক্সচেঞ্জ, অর্থাৎ দুটো ব্যক্তির মধ্যে যখন কোনো সংস্কৃতি বা কোনো জ্ঞান বা কোনো বুদ্ধি বা কোনো দক্ষতার বিনিময় হয়, তখন তাকে পার্সোনাল এক্সচেঞ্জ বলে। শিক্ষাক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি কালচারাল এক্সচেঞ্জ দেখা যায়। সেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ একত্রে বসবাস করে এবং বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন বৃত্তের মানুষ সেই বিদ্যালয়গুলিতে আসে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আসে। তার ফলে সেখানে বিভিন্ন সংস্কৃতির একটা মিশ্রণ দেখা যায়। এছাড়াও চিত্র ও কলাকুশলী তাদের মনে ধ্যান ধারণা যখন প্রকাশ করে চিত্র বা কলাকুশলের মাধ্যমে, তার ফলেও কিন্তু সংস্কৃতির বিনিময় ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলির মধ্যে যে সম্পর্ক, তার মাধ্যমেও কিন্তু কালচারাল এক্সচেঞ্জ ঘটে। অর্থাৎ এখানে কালচারাল এক্সচেঞ্জ অর্থাৎ প্রসেস অফ কালচারাল এক্সচেঞ্জ মোটামুটি পর্যটন বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে ঘটে থাকে। বিভিন্ন ভাষা সম্পর্কে যখন জ্ঞান লাভ করা হয়, সেই সম্পর্কেও কালচারাল এক্সচেঞ্জ ঘটে। এছাড়াও বিভিন্ন উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এইসবের মাধ্যমেও সংস্কৃতির বিনিময় ঘটে। বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলো এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেগুলোতে কিন্তু সবথেকে বেশি সাংস্কৃতিক বিনিময় ঘটতে দেখা যায়। এরপরে আছে কালচারাল এরিয়া। কালচারাল এরিয়া হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে কোনো এক গোষ্ঠীর মানুষের মধ্যে একই ধরনের ভাষা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিভিন্ন অর্থনৈতিক অনুশীলন লক্ষ্য করা যায়। অর্থাৎ কালচারাল এরিয়া বলতে এমন একটা ছোট অঞ্চলকে বোঝায়। এটা একটা ছোট অঞ্চল যাদের মানুষের গঠন, দৈহিক গঠন একই ধরনের, তারা একই ধরনের খাদ্য গ্রহণ করে, একই ভাষায় কথা বলে, পাশাপাশি তাদের পোশাক পরিচ্ছদ এবং ব্যবহার, পূজা পার্বণ, ওই এই সমস্ত বিষয় কিন্তু একই হয়ে থাকে। এই কালচারাল যে এরিয়া, সেই কালচারাল এরিয়ার কতগুলি ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। এই সমস্ত মানুষগুলো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে কিন্তু থাকে। যেমন পাহাড়ের কোনো উচ্চ পার্বত্য অঞ্চলের ঢালে কোনো একটা ছোট গ্রাম বা নদী উপত্যকা অঞ্চলের কোনো একটা ছোট গ্রাম, তাদের নিজস্ব চৌহাদির মধ্যেই কিন্তু এই কমিউনিটি বা সম্প্রদায়গুলোই বসবাস করে। নির্দিষ্ট তারা একটা পৃথক এথনিক গ্রুপ হয়ে থাকে। সেই এথনিক গ্রুপেই সেই সমস্ত লোকেরা সেই এরিয়ায় বসবাস করে, যাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী কিন্তু একই। পাশাপাশি এদের ঐতিহ্যবাহী অর্থাৎ ঐতিহাসিক উন্নয়ন দেখা যায়। বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা ধ্যান ধারণার প্রসার প্রভৃতির মাধ্যমে কিন্তু তারা ধীরে ধীরে উন্নতি লাভ করে। তো কালচারাল এরিয়াকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফর্মাল কালচারাল এরিয়া, যেখানে আমরা ভাষা, ধর্ম, জাতি এর ভিত্তিতে কালচারাল এরিয়াকে চিহ্নিত করতে পারি। আর একটা ফাংশনাল কালচারাল এরিয়া, যেখানে আমরা আহ, কোনো কালচারাল কোনো অনুষ্ঠান বা কোনো মেলা বা কোনো আহ, বা কোনো ধর্মীয় অনুষ্ঠান প্রভৃতির উপর ভিত্তি করে আমরা কিন্তু ফাংশনাল কালচারাল এরিয়া তৈরি করতে পারি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু একটা পৃথক কালচারাল এরিয়া, যেখানে
যেখানে একই ধরনের শিক্ষা প্রদান করা হয়, সেটাও কিন্তু একটা ফাংশনাল কালচারাল এরিয়া। ভার্নাকুলার কালচারাল এরিয়া বলতে সেই সমস্ত অঞ্চলগুলোকে বা দেশগুলোকে বোঝায় যে সমস্ত দেশের একটি পৃথক সংস্কৃতি আছে, যেমন ভারতীয় সংস্কৃতি, আমেরিকান সংস্কৃতি। এগুলো কিন্তু একটা বৃহৎ দৃষ্টিকোণ থেকেও একটা কালচারাল এরিয়া হিসাবেই পরিগণিত হয়। কালচার এরিয়ার সঙ্গে আরেকটি বিষয় জড়িত আছে, সেটা হলো কালচারাল রিজিয়ন। কালচারাল রিজিয়ন আর কালচারাল এরিয়া এই দুটোর মধ্যে পার্থক্য খুবই কম। কালচারাল এরিয়া সাধারণত ক্ষুদ্র অঞ্চলকেই বোঝানো হয়। কালচারাল রিজিয়ন কিন্তু একটা বৃহৎ অঞ্চলকেই বোঝানো হয়, যেটি একটি দেশ বা একাধিক দেশ একত্রে গড়ে ওঠে। যে সমস্ত অঞ্চলের সংস্কৃতি, তাদের মূল্যবোধ, তাদের ভাবধারা, পোশাক পরিচ্ছদ, রীতিনীতি এবং ধর্মবিশ্বাস একই ধরনের হয়ে থাকে, সেগুলোই হলো কালচারাল রিজিয়ন। কালচারাল রিজিয়নের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন কমন হিস্ট্রি অ্যান্ড ট্র্যাডিশন, সিমিলার ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্ট আর লিঙ্গুইস্টিক ফিচার্স, comparable customs, norms and values, unique artistics, architectural and culinary expression। বা পৃথিবীতে এই ধরনের কিছু কালচারাল রিজিয়ন আছে যার প্রেক্ষিতে কিন্তু সমগ্র পৃথিবী বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। যেমন সাউথ আমেরিকা, মিডল ইস্ট, ভূমধ্যসাগরীয় অঞ্চল, সাউথ ইস্ট এশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এছাড়া ব্রিটিশ যে দ্বীপপুঞ্জ, এই সমস্ত দেশগুলো কিন্তু একটা পৃথক সাংস্কৃতিক অঞ্চল রূপে পরিগণিত, যাদের নির্দিষ্ট ভাবধারা আছে, যাদের নির্দিষ্ট আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ এবং নির্দিষ্ট প্রযুক্তি আছে, যার জন্য বিভিন্ন উন্নত, উন্নয়নশীল প্রভৃতি দেশে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলো বিভক্ত হয়ে পড়েছে। কালচারাল ল্যাগ, এটা একটা নতুন ধারণা। উইলিয়াম এফ ওগবার্ন 1920 সালে এই কালচারাল ল্যাগ সম্পর্কে ধারণা দেয়। যখন দুটো সংস্কৃতি বা একাধিক সংস্কৃতি বিভিন্ন উন্নততর ভাবধারা গ্রহণ করতে থাকে, তখন অনেক সময় হয় যে কোনো একটা সংস্কৃতি উন্নততর ভাবধারায় নিজেকে সাযুজ্য রাখতে পারে না এবং তারা পুরনো ভাবধারাতেই থাকে। অপরপক্ষে আরেকটা সংস্কৃতি দেখা গেল যখন উন্নত ভাবধারায় চলে আসে, তখন এই দুটো সংস্কৃতির বা দুটো সম্প্রদায়ের মধ্যে যে পার্থক্য তৈরি হয়, সেটাই হলো কালচারাল ল্যাগ। যেমন এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে যে আহ, কোনো ব্যবসাদার দেখা গেল যে কম্পিউটারের মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করছে এবং ক্যাশ মেমো তৈরি করছে, আবার কেউ হাতে ক্যাশ মেমো করছে। তো এই যে দুজনের প্রযুক্তির মধ্যে ব্যবহার, যিনি কম্পিউটার ব্যবহার করছে তার যে প্রযুক্তি, এবং পাশের দোকানদার হাতে কাগজে হিসাব করে আহ, ব্যবসা বাণিজ্য করছে তার প্রযুক্তি, এর মধ্যে যে অর্থাৎ একই সময়ে থাকা সত্ত্বেও প্রযুক্তির ব্যবহার না করার ফলে সংস্কৃতির দুজনের মধ্যে যে পার্থক্য তৈরি হচ্ছে, সেটাই কিন্তু কালচারাল ল্যাগ। অনেক সমাজ ব্যবস্থা আছে যারা উন্নততর প্রযুক্তি বা উন্নততর ভাবধারাকে গ্রহণ করতে পারে না, সেখানে কিন্তু এই ধরনের কালচারাল ল্যাগ দেখতে পাওয়া যায়। আবার অনেক আহ, আহ, দেশের সরকার বা কোনো সমাজ ব্যবস্থা, তারা উন্নততর সংস্কৃতির বিভিন্ন ভাবধারা, বিভিন্ন আইনকে গ্রহণ করতে চায় না, তখন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সাংস্কৃতিক যে ল্যাগ, অর্থাৎ সাংস্কৃতিক যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু তৈরি হয়ে থাকে। এটা বস্তুগত হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু অবস্তুগত হতে পারে। কালচারাল কনভার্জেন্স, কালচারাল কনভার্জেন্স বা সাংস্কৃতিক যে পরিবর্তন, সেটাও কিন্তু একটা কালচারাল ডিফিউশনের পার্ট। অর্থাৎ এটা কালচারাল কনভার্জেন্স হলো এমন একটা প্রক্রিয়া যেখানে বিভিন্ন সংস্কৃতি তার অন্য সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন সংস্পর্শে থাকার ফলে তাদের মধ্যে ধারণা, প্রযুক্তি, মূল্যবোধ, জীবনযাত্রা প্রণালী পরিবর্তন ঘটে এবং ধীরে ধীরে
এই সংস্কৃতিটি আরেকটি উন্নততর সংস্কৃতির সংস্পর্শে এসে নতুন সংস্কৃতি গড়ে তোলে। এইভাবেই কিন্তু কালচারাল কনভার্জেন্স ঘটে। অর্থাৎ একটা দুর্বল সংস্কৃতি এবং একটা শক্তিশালী সংস্কৃতি যখন আসে, তখন দুর্বল সংস্কৃতি ধীরে ধীরে শক্তিশালী সংস্কৃতির ভাবধারাগুলো গ্রহণ করতে শুরু করে এবং তারাও তাদের সংস্কৃতির কিছু পরিবর্তন ঘটায়। দুর্বল সংস্কৃতি তাদের পরিবর্তন ঘটায় এবং নিজেরা উন্নততর সংস্কৃতিতে পরিণত করে, তখন তাকে বলা হয় কালচারাল কনভার্জেন্স। এই কনভার্জেন্স প্রধানত বর্তমানে গ্লোবালাইজেশনের ফলেই কিন্তু সবথেকে বেশি কালচারাল কনভার্জেন্স দেখা যায়। সেক্ষেত্রে মানুষের খাদ্য অভ্যাস, মানুষের পোশাক পরিচ্ছদ, মানুষের বুদ্ধি, মানুষের কলা কুশলী, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কালচারাল কনভার্জেন্সের ফলেই দেখা যায়। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য, অনেক সোর্স আছে যার ফলে কালচারাল কনভার্জেন্স তৈরি হয়। যেমন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, স্প্রেড অফ পপুলার কালচার, যে সমস্ত সংস্কৃতিগুলো খুবই জনপ্রিয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অন্য অন্য সমাজ ব্যবস্থায় গৃহীত হয়। যেমন আহ, বিভিন্ন ধরনের নাচ, গান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি এক সমাজ ব্যবস্থা থেকে আর এক সমাজ ব্যবস্থায় স্থানান্তরিত হতে দেখা যায়। এছাড়াও ভ্রমণ, কোনো একটি অঞ্চলে ভ্রমণ করার ফলে সেই অঞ্চলের সংস্কৃতি মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সেটাও কিন্তু একটা কালচারাল কনভার্জেন্সের মাধ্যম হিসাবেই ধরা হয়। এছাড়া ভাষার মাধ্যমে বা মনের ভাব প্রকাশ করা হয়, তার মাধ্যমেও কিন্তু কালচারাল কনভার্জেন্স ঘটে। কালচারাল ডাইভারজেন্স অনেকটা কালচারাল কনভার্জেন্সের অপোজিট। এক্ষেত্রে কোনো সমাজ ব্যবস্থা যখন অন্য সংস্কৃতি, নিজের সংস্কৃতি, নিজের ভাবধারাকে বজায় রাখার জন্য তারা একটা নির্দিষ্ট চৌহাদির মধ্যে বসবাস করে এবং তারা উম, নতুন ভাবধারা গ্রহণ করতে চায় না, তখন তাকে বলা হয় কালচারাল ডাইভারজেন্স। এই কালচারাল ডাইভারজেন্স বিশেষ করে বিভিন্ন আদিবাসী সমাজ ব্যবস্থা, প্রাচীন সভ্যতা, প্রাচীন আহ, উপজাতি, এদের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যায়। তারা নির্দিষ্ট একটা জিওগ্রাফিক সেপারেশন তৈরি করে, নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যেই বসবাস করে এবং তারা প্রাচীন সংস্কৃতি, প্রাচীন ভাষা, পোশাক পরিচ্ছদ ইত্যাদির উপরই নির্ভরশীল থাকে। এছাড়াও কিছু ঐতিহাসিক এবং রাজনৈতিক বিষয় থাকে যার জন্য তারা অনেক সময় নিজেরা নতুন সংস্কৃতি গ্রহণ করতে চায় না। যেমন ইস্ট এবং ওয়েস্ট জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের ভাবধারা কমে এবং তারা পৃথকভাবে আলাদা সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে পরিণত হয়। ধর্মীয় কারণেও অনেক সময় কালচারাল ডাইভারজেন্স ঘটে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ধর্মীয় গোঁড়ামি এখনো লক্ষ্য করা যায়, যার ফলে কিন্তু অনেক সময় নতুন ধরনের সংস্কৃতি বা নতুন বিশ্বাস, সেগুলো কিন্তু সমাজ ব্যবস্থায় লক্ষ্য করা যায় না। পুরনো ধ্যান ধারণা, অন্ধবিশ্বাস প্রভৃতি কোনো কোনো সমাজ ব্যবস্থায় লক্ষ্য করা যায়। সেটাও কিন্তু একটা কালচারাল ডাইভারজেন্সের উদাহরণ। কালচারাল ইকোলজি, এটা বাস্তুতন্ত্রের সাথে অনেকটা যুক্ত। অর্থাৎ এই কালচারাল ইকোলজিতে বলতে বোঝায় যে মানবীয় সমাজ কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজের সংস্কৃতিকে তৈরি করেছে, সেটাই হচ্ছে কালচারাল ইকোলজি। অর্থাৎ কালচারাল ইকোলজি is the study of how human society adapt to their environment and how culture shape their interaction. যখন আহ, এটা প্রথম জুলিয়ান জুলিয়ান স্টিওয়ার্ট বিংশ শতাব্দীতে প্রথম কালচারাল ইকোলজি সম্পর্কে ধারণা দেয়, যার মাধ্যমে, অর্থাৎ এই কালচারাল ইকোলজি বা সাংস্কৃতিক বাস্তুবিদ্যা বলতে বোঝায় এমন একটি সমাজ ব্যবস্থা বা মানবীয় সমাজ ব্যবস্থাকে যেখানে মানুষ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সঙ্গে খাপ খাইয়ে নিজেদের সংস্কৃতি গড়ে তোলে, নিজেদের প্রযুক্তি গড়ে তোলে, নিজেদের অর্থ সংগ্রহের বিষয়টাকেও তারা
বা অর্থনৈতিক কার্যকলাপের বিষয়টাকেও তারা তুলে ধরে। আবার এক্ষেত্রে অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনধারা এক ধরনের, মরুভূমি অঞ্চলের মানুষের জীবনধারা এক ধরনের, আবার গাঙ্গেয় সমতল ভূমি অঞ্চলের মানুষের জীবনধারা এক ধরনের। এই সমস্ত মানুষের জীবনধারা, গৃহ ঘরবাড়ির ধরন বা গ্রাম বা শহরের বিন্যাস এই সমস্ত কিছু নির্ভর করে কিন্তু তার প্রাকৃতিক পরিবেশের উপর। এই 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 প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে মানুষের যে পরিকাঠামো, মানুষের যে পোশাক পরিচ্ছদ, মানুষের যে বুদ্ধি, মানুষের যে জ্ঞান, আচার ব্যবহার এই সমস্ত বিষয়গুলো যখন আলোচনা করা হয় তখনই তাকে বলা হয় কালচারাল ইকোলজি। কালচারাল ইকোলজির সাথে সম্পর্কযুক্ত বিষয় হলো কালচারাল ল্যান্ডস্কেপ। কালচারাল ল্যান্ডস্কেপ হচ্ছে এমন একটি ভূদৃশ্য যা সাধারণত মানুষ তাদের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশের সাথে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে তোলে। যেমন মানুষের বিশ্বাস, মানুষের কৃষিকার্য প্রণালী এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করে তার প্রাকৃতিক পরিবেশের উপর। পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করে কৃষিকাজ হলো সেখানকার সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ। আবার সমভূমি অঞ্চলে মৎস্য ধরন বা মাছ ধরার পদ্ধতি, আহ সমভূমি অঞ্চলে প্লাবনভূমিতে কৃষিকার্য পদ্ধতি এই সমস্তগুলো কিন্তু নির্ভর করে সেই অঞ্চলের পরিবেশের বৈচিত্র্যতার উপর। কার্লো সাওয়ার কিন্তু প্রথম কার্লো সাওয়ার তার ল্যান্ডস্কেপ মর্ফোলজি গ্রন্থে কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটি দিয়েছিলেন। অর্থাৎ মানুষ তার কোন ধরনের পোশাক পরিচ্ছদ, কোন ধরনের প্রযুক্তি, কোন ধরনের ব্যবহার প্রভৃতি করবে কোনো পরিবেশের উপর সেটি নির্ভর করে সেই পরিবেশ করেই কিন্তু মানুষের অর্থনৈতিক কার্যকলাপ, জীবনযাত্রা প্রণালী এই সমস্ত কিছু গড়ে ওঠে। সেই জন্য একেই বলা হয় কালচারাল ল্যান্ডস্কেপ। অর্থাৎ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে মানুষের অর্থনৈতিক, পেশাগত বন্টন, অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য এই সমস্ত লক্ষ্য করা যায়, যার ফলে একটা পৃথক সাংস্কৃতিক ভূদৃশ্য গড়ে ওঠে, যেটাকেই কালচারাল ল্যান্ডস্কেপ বলা হয়ে থাকে। মোটামুটি আমি কালচারাল জিওগ্রাফির পূর্ববর্তী ক্লাস এবং পরবর্তী ক্লাস নিয়ে সিলেবাসের কিছুটা অংশকে আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাসে আবার কালচারাল জিওগ্রাফির বাকি কিছু ইম্পর্টেন্ট পার্টকে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।